আপনাদের সঙ্গে আহ, আমার সঙ্গে আছেন আমি ব্রাত্য বসু, আমার সঙ্গে আছেন আমাদের আহ, রাজ্যের মন্ত্রিসভার আমার সিনিয়র ক্যাবিনেট কলিগ, আমার অগ্রজ সমাজ শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমাদি। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতে আজকে ষষ্ঠ দফার ভোট হলো, নির্বাচন। এবং আজকে বাংলায় মোট 8টা আসনে নির্বাচন ছিল। আহ, মোটের ওপর প্রায় সব জায়গাতেই প্রবলভাবে মানুষের উৎসাহ দেখা গেছে ভোট দেওয়ার। অনেকগুলো কেন্দ্রে আমরা দেখছিলাম যে বিকেল 5টাতেও প্রায় 80% হারে, শতকরা হারে ভোট পড়েছে। এর থেকে প্রমাণিত হয় যে মানুষের মধ্যে একটা প্রবল ভোটের উৎসাহ আছে। গণতন্ত্রের যে শ্রেষ্ঠ কার্নিভাল, তাতে মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে যারা আহ, আমাদের আহ, এই উন্নয়নমুখী প্রকল্পগুলির সঙ্গে থাকতে চাইছেন। 26,000 চাকরি যারা খেলেন, গোটা জেলা জেলাকে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যারা কুৎসিত কথা বললেন এই এই প্রায় 2 মাস ধরে, মুখ্যমন্ত্রীর দর জানতে চাইলেন, এই জাতীয় অ্যাবিউসিভ কথাবার্তা বললেন, যারা ওবিসি সার্টিফিকেট খেতে চাইলেন, 26,000 মানুষের চাকরি যারা খেতে চাইলেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে প্রবলভাবে ভোটের শতকরা হার খুবই উঁচুর দিকে আছে এখন অবধি। আমার ধারণা কোনো কোনো কেন্দ্রে আর কিছুক্ষণ পরে 90% চলে যেতে পারে। ভোটটা এতটাই স্বতঃস্ফূর্ত এবং ভালোভাবে হচ্ছে। ব্যতিক্রম খালি আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলা আহ, গতবার পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্ন, খুচখাচ ঝামেলা ছাড়া মোটের ওপর নির্বিঘ্ন হয়েছে। সেখানে এই বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে যেভাবে ঝাড়গ্রামে বিজেপির গুন্ডা এবং স্বয়ং বিজেপি প্রার্থী তারা যেভাবে আজকে হিংসে মদদ দিয়েছেন, পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে যেখানে মানুষ জাস্টিস চাইছে এবং জাস্টিস পাওয়ার কথা, সেখানে যে কি পরিমাণ ইনজাস্টিস হতে পারে সেটা আমরা পরশুদিনে রাত্রেবেলা যখন গুন্ডার দল ঘরে ঢুকে ঢুকে সাধারণ মানুষ, বিশেষত যারা আগে থেকে সেটেল করে নেওয়া যে জানে যে কোথায় তৃণমূলের ভোট ব্যাংক আছে, সেই বাড়িতে ঢুকে ঢুকে ভোটারদের থ্রেট করা, একটা হুমকির মুখে ফেলা, তাদের জীবন বিপন্ন করা, খুন করে দেওয়া, আজকে গাড়ি ভাঙচুর করা, গণমাধ্যমকে আক্রমণ করা, এই কতগুলো জায়গায় এমনকি সামরিক বাহিনীর সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি প্রার্থীর তুমুল তর্কাতর্কি হচ্ছে। এই জায়গাগুলো আমার মনে হয় যে কাম্য ছিল না। মেদিনীপুর সবর্থেই একটা, যাকে বলে গ্রেট সয়েল মেদিনীপুর, আপনারা জানেন 42-এর ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পরেও খাদ্য আন্দোলন, অনেক আন্দোলনের সঙ্গে মেদিনীপুরের নাম নিবিড়ভাবে জড়িয়ে আছে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কৃত নন্দীগ্রাম আন্দোলন তার শেষ উজ্জ্বল স্মারক। তা সেই সব জায়গাগুলোয় যেভাবে এই দুর্বৃত্তের দল একটা হামলা করে নির্বাচনকে অশান্তিপূর্ণ করতে চাইলো, কিন্তু তারপরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিরোধ করেছে, মানুষ বেরিয়ে এসছে। এবং ভোটদানের যে শতকরা হার, সেটাই প্রমাণ করছে যে মানুষের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা উৎসাহ ছিল। আর একটা দফার ভোট বাকি রইল। এই আমাদের যেটা ধারণা, যে পরের দফাও আমরা খুব শান্তিপূর্ণ চাইছি এবং এটা শান্তিপূর্ণ হবেও। মোটের উপর আজকের ভোটের এইটাই সালতামামি আমি বলতে পারি। আরো কিছু কথাবার্তা আছে যেটা আমাদের দলের তরফ থেকে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এখনই আপনাদের বলবেন। আমার সহকর্মী মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আপনাদের কাছে বলেছেন আজকের ভোটের সমস্ত অবস্থা, 8টি কেন্দ্রের কথা। সে 8টি কেন্দ্রের ভোট কিভাবে হয়েছে বলেছেন। আমরা দেখলাম যে যেমন বিরোধীদের অভ্যাস, বারবার করে আমরা যেটা বলেছি, নারী বিরোধী এই চরিত্র
আবার প্রকাশ পেল ষষ্ঠ দফার নির্বাচনে। 7 দিনে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, যাদের নিরাপত্তা দেওয়ার কাজ, সেই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্যাতিত হলেন মহিলারা। আজকেও একটি মহিলার অভিযোগ, তার বাড়িতে ঢুকে তাকে, তার সাথে অশ্লীল ব্যবহার করার অভিযোগ। সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নামে যে জঘন্যতম কাজ করছে, আমরা তার তীব্র বিরোধিতা আগেও করেছি, আজও করছি। আর আজকে সবচেয়ে বড় কথা, আমরা একটু আগে বলেছি যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত কুণ্ডু, টুডু। হ্যাঁ টুডু, প্রণত টুডু, তিনি তার নিরাপত্তা রক্ষীরা তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি গ্রামে গেলেন এবং যারা ভোটার দাঁড়িয়েছিল ভোট দেবার জন্য, সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হলো এবং নিরাপত্তা রক্ষীরা নিজেও, এই ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি সেখানে উপস্থিত, তিনিও ছিলেন, তাকে নির্যাতিতা করা হলো, তাকে অসম্মান করা হলো, তাকে মারা হলো, তিনি জ্ঞান হারালেন, মহিলাটি জ্ঞান হারালেন। তার মানে এই নির্যাতন কি চলবে? বাংলার মাটিতে কিছু করতে পারছে না ওরা, তাহলে কি করতে হবে? তাহলে মহিলাদের নির্যাতনের শিকার করতে হবে। ষষ্ঠ দফার নির্বাচনেও কিন্তু এই ঘটনাগুলিরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম, এই ঘটনাগুলির মধ্য দিয়ে এদের মানসিকতার বহিঃপ্রকাশ। সুতরাং আমরা এর তীব্র নিন্দা করি। আমার সহকর্মী বলেছেন 26,000 চাকরি সেই খাওয়ার চক্রান্ত সেটা করেছেন। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, ওবিসিদের কত শ্রদ্ধা করেন তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। বারে বারে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, তাদের প্রতি দারুণ সম্মানের কথা বারবার বলেন, কিন্তু ঘটনা তার প্রকাশ করে না, ঘটনা বরঞ্চ উল্টো প্রকাশ করে। ফলে আজকে দাঁড়িয়ে এই ষষ্ঠ দফার নির্বাচনের শেষে যখন আমাদের প্রায় 33টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে, সেই সময় দাঁড়িয়ে একদিকে মহিলাদের নির্যাতিতা করা, মহিলাদের যেহেতু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সশক্তিকরণের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, মহিলারা তার প্রতি তাদের আনুগত্য দেখাচ্ছে। সুতরাং সেখানে মহিলাদের নির্যাতন করা সেটারই একটা বড় চক্রান্ত তৈরি হচ্ছে। আমরা ধিক্কার জানাই, কিন্তু লাভ হবে না কিছু। ভোটার টার্নআউট দেখলেই বোঝা যাবে যে মহিলারা তার উচিত জবাব দিচ্ছে এবং উচিত জবাব সপ্তম দফাতেও দেবে, এটাই কিন্তু বাংলার চিত্র। সুতরাং আবারও বলছি, ধিক্কার জানাবার আমাদের ভাষা নেই যেভাবে মহিলাদের নির্যাতনের শিকার করছেন। এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন শেষ দফায়, বিজেপিকে এখানে আমরা বিজেপির কফিনের শেষ পেরেক আমরা ডায়মন্ড হারবার সহ, দক্ষিণ কলকাতা সহ, উত্তর কলকাতা সহ যে আর 9টা সিট আছে, এইখানে আমরা বিজেপির কফিনের শেষ পেরেক আমরা পুঁতে দেব। এই বাংলা বিরোধী, নারী বিরোধী, চন্দ্রিমাদি যেমন বললেন, বাঙালি বিরোধী, বাংলা যারা বসবাসকারী তাদের বিরোধী এই বিজেপির যে বহিরাগত দর্শন নিয়ে এসে ক্রমাগত এখানে আক্রমণ করা, এটা বাংলা তার শেষ দফায় তার সমুচিত জবাব দিয়ে দেবে। আজকে প্রধানমন্ত্রী যে ভাষায় বিরোধীদের মুজরো শব্দটা ব্যবহার করে শুধু মাননীয় প্রধানমন্ত্রী তার পদমর্যাদাকে লঘু করেননি, যেভাবে একটা একটা সম্প্রদায়কে আমার মনে হয় অপমান করেছেন, এটাও একটা
পরিধানযোগ্য দিক যে এটাই যে বিজেপির যে সংস্কৃতি সেটা বটম টু টপ মানে নিচে থেকে একেবারে ওপর পর্যন্ত যে একই জিনিস সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে তারই একটা প্রতিফলন যে আজকে চন্দ্রিমাদি যেমন বললেন যে মেদিনীপুরে ঝাড়গ্রামে বা ময়নায় বা অন্যত্র যে ঘটেছে তমলুকে সেটা তারই একটা নিদর্শন বলতে পারি। এবার আমাদের যা বলার আমরা বলেছি, এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে দিন। Today was the sixth phase of election in the entire nation, including Bengal. And here in Bengal, we have already stated time and again that those who are in the opposition, Bharatiya Janata Party mainly, they are against Bengal and they are outsiders. We are not saying outsiders because they are from other states, but we christen them as outsider because they do not want Bengal to improve or to develop. So they are outsiders and they will never like Bengal to flourish. Here today we have seen that in these 6 phases, many a time women have been actually made the scapegoat. Women have received power in their hands given by our Honorable Chief Minister Mamata Banerjee, be it economic power, be it social power, or be it political power. Therefore, the BJP is afraid that the women voters are voting for TMC, and so they want to throttle them and to go against them, and the path they have chosen is to disrespect them. CRPF, the central forces, have come here. Election Commission has brought them here actually to protect the people of Bengal. So what is the protection they are giving? We question this. What is the protection? The female voters here, they are being disrespected in so many ways. Today also there has been an incident in the morning. One woman has accused a central force person that she has been molested. And what we have seen this Pronoto Tudu to be doing, he is the Bharatiya Janata Party's candidate from Jhargram. He is surrounded by his central forces with whom he had come there. They have gone to this extent to beat a woman who fainted. Is this what is happening in this state? Is this the thing which was warranted? Therefore, whatever we say, that these people are always against Bengal, against the development of Bengal, against women at large. They are afraid of women because the voter turnout will show that women are voting in large numbers. So they have taken the path, they have chosen the path of disrespecting and even molesting women, and the central forces are there also to do this. So we condemn this and vehemently condemn this, that this should not happen and should not have happened. We have already brought it to the notice of the Election Commission, and we are waiting to see that what steps are being taken by the Election Commission. Now please, questions. বলছি আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি এসেছে
এসছে, কোথাও প্রার্থী মার খেয়েছেন, কোথাও গাড়ি ভাঙচুর হয়েছে, কোথাও সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে, সেন্ট্রাল ফোর্স মার খেয়েছেন, তারপরে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। মানে এই ষষ্ঠ দফায় প্রচুর নানা রকম অসঙ্গতির খবর এসছে। হ্যাঁ, আমি তো সেটা আমার প্রাথমিক বলায় বললাম যে মেদিনীপুরকে, যে মেদিনীপুর গতবারও লোকসভায় নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন ভোট হয়েছিল, সেটা কেন গত বিধানসভা থেকে এরকম অশান্ত হয়ে উঠলো আবার, সেটা ভেবে দেখার আছে কারোর প্ররোচনা এখানে আছে কিনা। এবং যেভাবে আজকে গোটা মেদিনীপুরকেই আমার মনে হয় আমার মেদিনীপুরের প্রার্থীদের বিশেষত দেব, পশ্চিম মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে দেবাংশুকে যেভাবে টানা ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, ব্যাপারটা প্ররোচনা দেওয়া হয়েছে নানাভাবে। এই যে প্ররোচনা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় যে আহ, কাঙ্ক্ষিত ছিল না। কেননা ভোটদাতাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষ ভোটার তো বটেই, নারীদের মধ্যে বিশেষত প্রবল একটা উৎসাহ দেখা দিচ্ছে। সেখানে আমরা চাইবো যে ভোট সবাই নিজের ভোট নিজে যাতে দিতে পারেন, সে যাকেই তিনি ভোট দিন, কিন্তু ভোট দেওয়াটাকে আমার মনে হয় যে অনেক শান্তিপূর্ণ হতে পারতো। আর মেদিনীপুরে পার্টিকুলার কতগুলো জায়গায়, মেদিনীপুরের মতো এরকম একটা মানে ওই ওই যেখানে একটা রাজনৈতিক সচেতন জায়গা, যেখানে একটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক বিখ্যাত, রাজনৈতিক চর্চার একটা এতদিনের একটা উজ্জ্বল ঐতিহ্য আছে, সেখানে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা, টানা কুৎসিত আক্রমণ, মুখ্যমন্ত্রীর দর কত জানতে চাওয়া, তার এই 26,000 মানুষের চাকরি চলে যাওয়া, চাকরি খেয়ে নেওয়া, চাকরি খেকো মনোভাব, আহ, আর এই ওবিসিদের যাতে মর্যাদা, ওবিসিদের যাতে অধিকার, জল জঙ্গলের অধিকার, তাদের নিজস্ব অধিকার সব কেড়ে নিতে পারে, কেড়ে নিতে চাইছে যে বিজেপি, সেখানে আরো ইন্ধন দেওয়া, তারা বেশি করে ইন্ধন দেওয়া, এই ঘটনাগুলো এটা হয়তো ঘটিয়েছে। কিন্তু ভোট এখনো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ভোট এখনো চলছে। কতগুলো জায়গায় মনে হচ্ছে বেশ সন্ধে অবধি ভোট গড়াবে। আমরা এটাকে ওয়েলকাম করি এবং আমরা চাই যে মানুষ শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তে ভোট দিন। বিক্ষোভ দেখানোর প্রবণতা দেখা গিয়েছে এবারে, বিশেষ করে বিজেপিদের ঘিরে। সেখানে আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হিরণ, অগ্নিমিত্রা পাল এরা যখনই মুভ করেছে তখন এদেরকে কিছু একটা বিক্ষোভ দেখানো হয়েছে। এবং এই বিক্ষোভ দেখানো বিজেপি থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল এটাকে বিক্ষোভ দেখিয়েছে বা সাধারণ মানুষের বিক্ষোভ না। সেক্ষেত্রে কি বলবে? আমার তা মনে হয় না। আমার মনে হয় কতগুলো ক্ষেত্রে সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন, কতগুলো জায়গায় এটা কেবলমাত্র তো মানে দুপক্ষের লড়াই হচ্ছে না, ট্রাইপার্টাইট লড়াই হচ্ছে। তো এখানে তৃণমূলের দিকে আঙুল তোলা সোজা। কিন্তু যদি এরকম প্রার্থীকে ঘিরে বিক্ষোভ টিক্ষোভ এটা যদি করা হতো, তাহলে আগামী গত যে 5টা দফা হয়েছে, সে 5টা দফাতেও তাহলে এরকম আমরা করতে পারতাম। কিন্তু যেখানে আমরা শক্তিশালী, বা যেখানে তুলনায় কম শক্তিশালী, বিশেষত বারবার বলা হচ্ছে যে মেদিনীপুর আমাদের নাকি গড় নয়, মেদিনীপুর আমাদের নাকি গড় নয়, মেদিনীপুর নাকি আমাদের আমরা হারবো, হারছি, হেরে আছি। কিন্তু মেদিনীপুরে আমরা কি করে বিক্ষোভ দেখাবো? তাহলে আহ, নিশ্চয়ই মেদিনীপুরে ওখানে প্রার্থীদের আচার আচরণ এমন হতে পারে যার জন্য মানুষ সে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভ সাধারণ মানুষের বিক্ষোভ, তৃণমূল বিক্ষোভ দেখাতে যাবে কেন? সাধারণ মানুষ বিক্ষুব্ধ নানা ধরনের। এই যে যে জায়গাগুলো আপনারা বলছেন যেখানে প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে, সেই প্রার্থীরা এই সমস্ত সময়টা কি করেছেন সেটা তো সবাই দেখেছেন। অর্থাৎ এই নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচনের দিনটা পর্যন্ত কিভাবে তাদের ব্যবহার সেটা দেখেছেন, যেটা আমার সহকর্মী ব্রাত্য বসু বললেন এক্ষুনি। আর এখানে যেটা বলছেন আপনি যে মেদিনীপুরে হয়েছে, সে মেদিনীপুরে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী অগ্নিমিত্রা পাল করেছেন, ওটা তো একটা ওই হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জির সাথে একটা কম্পিটিশন হয়েছে। সুতরাং ওই ওই বিক্ষোভ আর ক্ষোভ আর ওর ভেতরে যাওয়া, ওটার একটা কম্পিটিশন হয়েছে যে কে কতটা বেশি করে থাকতে পারে। সুতরাং ওগুলো তো কোনো মানুষ দেখেছেন,
মানুষ তাদের প্রতিনিধি বেছে নিয়েছেন এবং রেজাল্ট ফাইনাল করে দিয়েছেন। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হিরণ, বলেছেন ভোট তো হয়ে গেল, এখন আর কমিশনের রিপোর্ট নিয়ে কি হবে? কেশপুর, ভাঙড় এগুলো সব পাকিস্তান হয়ে গিয়েছে। এই ধরনের কথা, এই ধরনের উক্তি, এটা তো কেশপুরের মানুষকে শুধু অপমান নয়, সারা বাংলার মানুষকে অপমান করা। উনি আসলে বুঝে গিয়েছেন যে উনি হেরে গেছেন। এতদিন এত আস্ফালন, এত চিৎকার, আমাদের ঘাটালের প্রার্থী দেবের বিরুদ্ধে এত কুরুচিকর মন্তব্য, হঠাৎ একদিনে সব উল্টে গেল। ভোটের দিন এসে দেখলেন এমন যে মনে হলো কেশপুরটা পাকিস্তান হয়ে গেছে। পাকিস্তানি এই সমস্তটা, এই শব্দটাকে ব্যবহার করে আসলে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং কেশপুরের নাগরিকদের অপমান করেছেন। এই অপমান সূচক ব্যাপারটাই তো হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে আছে, তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। দিদি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আগে ভোট হলে পরে ধরাই থাকতো যে মুর্শিদাবাদে অনেক গোলমাল হবে, খুন হবে ইত্যাদি। এখন সেই চিত্রটা বদলে গিয়ে দেখা গেল দুই মেদিনীপুর। সেটাই আমি গোড়া একটু আগে বলেছি, আমি বলেন। আমি বলে দিচ্ছি এটা, এই প্রশ্ন একটু আগে এসেছিল। বলো, বলো, বলো। আপনি বলুন, আমি এটাই বলেছি একটু আগে। না, বলেছেন যে আগে মুর্শিদাবাদ, এখন ঘুরে মেদিনীপুর। তো মেদিনীপুরে কারা আছেন এটা নিশ্চয়ই আপনি যখন প্রশ্ন করছেন জানেন যে মেদিনীপুরে কারা আছেন। অর্থাৎ আপনি মেদিনীপুরে যে জায়গাটা বলছেন, বিশেষ করে আজকে পূর্ব মেদিনীপুরের দুটি জায়গা বিশেষত, সেই দুটি কেন্দ্রের মধ্যে কারা আজকে নিয়ন্ত্রণ করছে বলে লম্ফঝম্প মারে আপনি জানেন সেটা। সুতরাং তার জন্যেই হয়তো বা এই চিত্রটা একটু উল্টোবার দিকে, মানে মুর্শিদাবাদ থেকে ফিরে মেদিনীপুরে গেছে। আমার সহকর্মী বলেছেন যে মেদিনীপুর অত্যন্ত এমন একটা জায়গা, অত্যন্ত কি বলবো আমরা, একটা এনরিচড জায়গা, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা অন্য মাত্রা রাখে। যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তখন মেদিনীপুরে স্বাধীনতার আমাদের পতাকা উঠেছে। তো সেই মেদিনীপুরকে যারা অশান্ত করে তারা আজকে বুঝে গেছে যে তাদের সঙ্গে মানুষ নেই বলে ওইসব আস্ফালন, খালি মুখের আস্ফালন, আজকে সব মানুষ সেটাকে একেবারে বুঝিয়ে দিয়েছে, জবাব দিয়েছে গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে। যে অধিকার ওরা কেড়ে নিতে চায়, মেদিনীপুরের মানুষ আজকে সেই অধিকার, যারা ইতিহাস বলে যে অধিকার আসলে খাতায় কলমে আসার আগে থেকে মেদিনীপুরের মানুষ তার জন্য লড়াই করছিলেন, ভারতের স্বাধীনতার জন্য, তারা বুঝিয়ে দিয়েছে। এবারের ইলেকশনের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে বিজেপি নেতারা সেন্ট্রাল ফোর্স কে অপোজ করছে। শুভেন্দু অধিকারী, হিরণ, অগ্নিমিত্রা পাল এবং আগের ফেজ গুলোও তাই। এবং ইলেকশন কমিশন করে শুভেন্দু অধিকারী বলছেন যে ইলেকশন কমিশন আর তৃণমূলের সমঝোতা, হিরণ বলছেন ম্যাচ ফিক্সিং হয়েছে তৃণমূলের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের। এইটাকে কি চোখে দেখছেন, ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সের সঙ্গে বিজেপির বিরোধিতা? না, সেন্ট্রাল যে ফোর্স, তারা যেহেতু তাদের বিধানসভা নির্বাচনের উপর তাদের উপর একটা চাপ ছিল, যেহেতু তারা, এবং তার ফলস্বরূপ হিসেবে তারা শীতলকুচির মতো ঘটনা আমাদের রাজ্য দেখেছে, ফলে তাদের উপর একটা চাপ ছিল। ফলে তারা ঠিক করে নিয়েছিল ওপর থেকে যত চাপ, যত প্ররোচনা যাই আসুক না কেন, নিরপেক্ষ ব্যবহার করব, ভোটারদের ওপর টর্চার করব না, কোনো নির্দিষ্ট শাসক দলকে, কেন্দ্রীয় শাসক দলকে সুবিধে পাইয়ে দেব না। তারা নর্মাল বিহেভিয়ার করেছে। এবার এখানকার বিজেপি নেতারা যদি ধরে নেন যে সেন্ট্রাল ফোর্স আসছে, এসে প্রায় বিজেপি নেতাদের বডিগার্ডের কাজ করবেন এবং তৃণমূল নেতাদের তাক করে বা যারা বঙ্গবাসী তাদের তাক করে গুলি চালাবেন, তাছাড়া সেটা তাদের ধরে নেওয়ার সমস্যা, সেটা তারা ধরে নিয়েছিলেন যে এরকম করবে। আর নির্বাচন কমিশন তো নিয়ে তারা অভিযোগ কেন জানাচ্ছেন আমি জানি না। তারা নির্বাচন কমিশন তো, এটা তো রাজ্যের নির্বাচন কমিশন, এই রাজ্যের নির্বাচন কমিশন একেবারেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীন। তো কেন্দ্রীয়, তারা তার মানে সেন্ট্রাল যে এজেন্সি, সেগুলোর ওপর তারা অনাস্থা প্রকাশ করছেন। সমস্ত জায়গাতেই আমলাতন্ত্র থেকে শুরু করে দেখা যাচ্ছে কোর্ট, তারা নানা রকম ভাবে, যে তারাও হয়তো কি, তাহলে কি তারা সারা ভারতবর্ষের ভোটের একটা আন্দাজ পাচ্ছেন
যে ভোট আসলে আস্তে আস্তে ঘুরছে। গত 10 বছর ধরে ভোটের যে প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন এবার ধীরে ধীরে বদলাচ্ছে। সেটাই হয়তো সেন্ট্রাল এজেন্সি মানে মিলিটারির ওপরও পড়ছে, আবার ইলেকশন কমিশনের উপরও পড়ছে, এটাও হতে পারে। কিন্তু আমি বলবো যে বিজেপি নেতাদের বারবার এই প্ররোচনা থাকা সত্ত্বেও, নানা রকম উস্কানি থাকা সত্ত্বেও, এই সেন্ট্রাল মিলিটারি ফোর্স যথেষ্ট শান্ত মাথায় ঠান্ডা মাথায় কাজ করেছেন। এবং আশা রাখি যে আমাদের যে শেষ দফা, যে 9টা আসনে যে ভোট আছে, অর্থাৎ আমাদের সপ্তম দফা, আগামী 1 তারিখ, সেটাও আমার ধারণা শান্তিপূর্ণভাবেই তারা ভোট সংগঠিত করতে সাহায্য করবেন। আর এই সেন্ট্রাল ফোর্স এবারে সপ্তম দফার কথা বললেন, সেখানে 967 কোম্পানি প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে এই সপ্তম দফা নির্বাচনে, এবং কিউআরটি যে টিম আছে সেটা কলকাতাতেই 600 করা হয়েছে। আজকে যেহেতু বিভিন্ন অশান্তি হয়েছে বিভিন্ন জায়গায়, কিউআরটি টিম বিভিন্ন জায়গায় কোথাও অশান্তি হয়নি। আপনি যদি দেখেন তাহলে 8টি কেন্দ্রে কতগুলো বুথের মধ্যে এটা দেখে হয়েছে সেটা দেখবেন। এবং যেখানে যেখানে অশান্তি হয়েছে, কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আসলে ঘটেছে কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা প্ররোচনা ছিল। সেই প্ররোচনা মুখে দাঁড়িয়ে জনতা বিক্ষোভ করেছে। সুতরাং বিক্ষিপ্ত ঘটনা যদি বলেন তাহলে তো বলা যায় যে প্রণত টুডুও এই একই কাণ্ডটা করেছেন নিরাপত্তা রক্ষীদের নিয়ে। তো কেন্দ্রীয় বাহিনী থাকুক, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী আসুক, যে কথা আমার সহকর্মী মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বললেন, যে ভেবেছেন বোধহয় যে ওদের হয়ে কাজ করবে, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। কিন্তু তার মধ্যে এই যে টুকটাক করে মেয়েদের ওপর আক্রমণ করছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং এই যে কেন্দ্রীয় বাহিনী নাকি আমাদের সাথে সব ম্যাচ ফিক্সিং আছে, তো ওদের যে দলের আম্পায়াররা রয়েছে যারা অমরত্ব ক্লেম করছে কি জানি পাল্টে দেবে সবকিছু, তারা কি করছে তাহলে? এত ম্যাচ ফিক্সিং হয়ে গেল, কেন্দ্রে বসে নানা রকমের কথা হচ্ছে, নানা রকমের বক্তৃতার ফুলঝুরি হচ্ছে, আর সেই ফুলঝুরি দেওয়ার পরে আবার এখানে এসে বলছেন যে আমাদের সব ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। বাবা, তো এই খেলার মাঠে রয়েছেটা কি যে ফিক্সিং হলো এরকম ভাবে? তাহলে কি করছিলেন তাহলে? আর এক ধরনের পরাজয়ের হতাশাও গ্রাস করছে। সবার বিরুদ্ধে অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে করছেন, আমাদের সরকারের বিরুদ্ধে তো করছেই, শাসকের বিরুদ্ধে, মিলিটারির বিরুদ্ধে করছে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে করছে, ইলেকশন কমিশনের এগেনস্টে করছে। মানে গতবার যেমন বলেছিল যে 200 পার বেরিয়ে 100 নিচে হয়ে গেছিল, আমার ধারণা এবার 30-30 বলে, যেহেতু বুঝতে পারছে যে ব্যাপারটা 5 থেকে 10-এর মধ্যে থাকবে সিট সংখ্যা, সেই মানে হতাশা বিজেপিকে গ্রাস করেছে। ফলে এই ধরনের যাকে পাচ্ছে তার উপরই খেপে যাচ্ছে, যাকে সামনে দেখছে তার উপরই রেগে যাচ্ছে। তার মধ্যে সেন্ট্রাল ফোর্স থেকে ইলেকশন কমিশন কেউই বাদ পড়ছে না। আরো বেশি যে সেন্ট্রাল ফোর্স সপ্তম দফায় আনা হচ্ছে। আর আশা আনা হোক না, আমরা এটাকে আমাদের কোনো আর একটু বেশি পারলে আনতে আর পারে, একটু বেশি পারলে খরচা তো আমরা দেবো খাওয়াবো দাওয়াবো সব আমরা দেবো, করবো। আমরা সব খরচা নিয়ে আমরা দেবো, কোনো অসুবিধা নেই, আরো বাড়িয়ে দিতে পারে। বিরোধী দলনেতা দাবি করছে তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 1.5 লক্ষ ভোটে জিতেছে। কত কত? সেটা হয়তো কতগুলো শূন্য আছে, 1.5 লক্ষ হয়তো উনি একটু কনফিউজ করে ফেলেছেন। আর তাছাড়া ওটায় কে জিতবে সেটা 4 তারিখে দেখবেন। এত ক্ষোভ বিক্ষোভ তো দেখলেন, বিরোধী দলনেতা নিজের অফিসে বসে থাকতে হলো তাকে, তিনি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারলেন না, কারণ ইলেকশন কমিশন তাকে ঘুরতে দেয়নি এদিক ওদিক, ওটা তো নিয়ম নয়। তাই নিয়ম বহির্ভূত কিছু করতে গেলে সেটা করতে দেওয়া যাবে না, সেটা সম্যক বুঝেছেন বলে নিজের জায়গায় বসেছিলেন। এবার কি বলে অভিজিৎ বাবুকে উনি স্তোত বাক্য দেবেন, বলছেন 1.5 লক্ষ ভোটে জিতবে। 1.5 লক্ষ কটা শূন্য হয় সেটা দেখুন, করে এবার ওই 15-র আগে ওই শূন্যগুলো বসিয়ে দিন, তাহলে দেখুন কত হয়। ঠিক আছে। ব্রতদা, একটা প্রশ্ন ছিল। আপনি আপনার বক্তব্যের একদম প্রথম দিকেই একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে ষষ্ঠ দফা ভোটেতে প্রায় 80% ভোট পড়েছে, এবং কিছু কতগুলো জায়গায় এবং কিছু কিছু জায়গায় সেটা হয়তো 90% হতে পারে দিনের শেষে। আমরা দেখে এসেছি যে নির্বাচনের প্রথম দফা থেকে পঞ্চম দফা পর্যন্ত বাংলা তথা ভারতের প্রায় সর্বত্রই ভোটদানের হার কিন্তু খুব হ্রাস পেয়েছিল। হুম
ষষ্ঠ দফা সেদিক থেকে ব্যতিক্রম। কি এমন হলো এই ষষ্ঠ দফাতে এসে যে ভোটদানের না, বিষয়টা? এটা যে কিন্তু আমাদের স্টেটে যে আহ, ভোটের প্যাটার্ন অন্য রাজ্যে কমতির দিকে, আমাদের রাজ্যে বরাবরই একটু বাড়তির দিকে ছিল। এবং যেটা 80%, হিন্দিতে বলতে গেলে 80%, সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 90%ই হতে পারে। এখনো যে লাইনে, আমি অন্তত যে টেলিভিশনে যে লাইন দেখলাম, সেটা প্রধানত মহিলাদের লাইন। অনেকে দাঁড়িয়ে আছেন। তো আমার ধারণা, এটা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী প্রকল্পগুলি এবং যেটা চন্দ্রিমাদি বললেন, মহিলাদের সশক্তিকরণ, স্বাবলম্বিতা, অর্থনৈতিক স্বাধীনতা, এই সবগুলো ফ্যাক্টর আমার ধারণা মহিলাদের এই ভোটদানে উৎসাহ দিয়েছে, যার ফলে আমাদের এখানে ভোটের পার্সেন্টেজটা ক্রমশ বাড়ছে। এবং এটার মধ্যে একটা আলাদা উৎসাহ আছে, বুঝতে পারছে যে যেহেতু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, এই এই সরকার, এই সাম্প্রদায়িক সরকার সরে যাচ্ছে, ফলে মানুষের মধ্যে তাতে পার্টিসিপেট করার এক ধরনের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে।